কিছু প্রশ্ন থাকলেও জুলাই ঘোষণাপত্র তৈরিতে রাজনৈতিক দলগুলোর সম্মতি, ঐক্য অটুট রাখার প্রত্যয় প্রধান উপদেষ্টার। প্রায় ১.৫ যুগ জেল খেটে মুক্ত লুৎফুজ্জামান বাবর, জেল জুলুমের চরম নিষ্ঠুরতায় দৃঢ়তার দৃষ্টান্ত, নেতাকর্মীদের ভালোবাসা আবেগ আপ্লুত। আলোচিত মুগ্ধ খুনের বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবার, লক্ষ্মীপুরে ডাক্তার ফয়েজ হত্যায় শেখ হাসিনা সহ ৪১ আসামি, সকল তথ্য সংরক্ষণের নির্দেশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একতায় অন্তর্বর্তী সরকারের সৃষ্টি, একতাতেই সরকারের শক্তি। ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র দিতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে তিনি এসব কথা বলেন। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। তখন একটু দুর্বল মনে করি। জুলাই ঘোষণাপত্র নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল ৪টার কিছুক্ষণ পর সর্বদলীয় এই বৈঠক শুরু হয়। যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, বাংলাদেশ লেবার পার্টি সহ দু একটি রাজনৈতিক দল বৈঠকে অংশ নেয়নি। যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে বৈঠকের শুরুতেই প্রধান উপদেষ্টা বলেন, সবাইকে নিয়ে ঘোষণাপত্রের সিদ্ধান্ত। ছাত্ররা শুরুতে খুশি না হলেও পরে তারা তার বাস্তবতা বুঝতে পেরেছে। যদি রিক্রিয়েট করতে হয় তাহলে এইভাবেই একত্রে করতে হবে। সেই কথা থেকেই এই আলাপ শুরু, যেভাবে একত্রে করা যাবে। আজকে আলোচনাটা একে কেন্দ্র করেই হবে। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে। সবাই যদি আমরা একত্রে যাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ, আমরা তো আছি, জেগে আছি। এখন আমরা ভোতা হয়ে যাইনি, আমাদের অনুভূতি ভোতা হয়নি। এখন আমাদের অনুভূতি এখনো সে চাঙ্গা আছে। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে আছি। আমি যতদিন আছি এই একতা নিয়েই থাকবো, কাজে সেই পথে আমাদেরকে চলতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, তিনি যতদিন আছেন ঐক্যতেই থাকবেন। সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে, ঐক্যর দ্বারা এটা সৃষ্টি। যখন আমরা নিজেরা নিজেরা কাজ করি, ওটা হঠাৎ দেখি একা পড়ে গেছে, আশেপাশে কেউ নাই আপনারা, তখন একটু দুর্বল মনে করি। যখন আবার সবাই একসঙ্গে হন আপনারা, আবার মনের মধ্যে সাহস আছে যে আমরা একতাবদ্ধভাবে আছি। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি। যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার রিজুবিনেটেড হয়, সবার সঙ্গে দেখলে প্রাণ সঞ্চার হয়। এর আগে গত ২৯ ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র প্রকাশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ওই ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচিও দেয় তারা। পরে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র তৈরির ঘোষণা দেয় সরকার। একতাতেই আমাদের জন্ম। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। সবার সঙ্গে আরও আলোচনা করে জুলাই ঘোষণাপত্র তৈরিতে একমত রাজনৈতিক দলগুলো। এ নিয়ে কোনো দূরত্ব তৈরি হয়নি বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কেউ যেন ঐক্যে ফাটল ধরাতে না পারে সেদিকে সজাগ থাকার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে ধীর স্থিরভাবে ঘোষণাপত্র তৈরির আহ্বান জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার। জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক শেষে তারা এসব কথা বলেন। ফার্দার বিভিন্ন রকম আলোচনা হতে পারে, কমিটি হতে পারে, দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে, সেগুলি বিষয়ে আমরা অ্যাক্টিভলি বিবেচনা করে আমরা ওনাদের পরামর্শের ভিত্তিতে খুব দ্রুত একটা কর্মকৌশল ঠিক করব। সংশ্লিষ্ট সকলকে অন্তর্ভুক্ত করা হয়, তাদের পরামর্শ নেওয়া হয়, আলোচনা করা হয়, সেই দিকটা আমরা পরামর্শ দিয়েছি এবং সেই বিষয়ে আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং এই অন্তর্বর্তীকালীন সংশ্লিষ্ট সকল উপদেষ্টাকে অনুরোধ করেছি সেই বিষয়ে যেন আপনারা নজর রাখেন এবং সেই হিসাবে পদক্ষেপ নেন, যাতে জাতীয় ঐক্যের মধ্যে কোনো রকমের ফাটল সৃষ্টি না হয়, আমাদের মধ্যে যাতে কোনো রকমের বিভ্রান্ত সৃষ্টি না হয়। সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করা হবে এবং ঘোষণাপত্র একটা প্রস্তুত করা হবে ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি সেই আহ্বান পেলে জামাত ইসলামী অন্তর্বর্তীকালীন এই সরকারকে নতুন বাংলাদেশ নির্মাণে যেভাবে সহযোগিতা করে যাচ্ছে, এমন আহ্বান পেলে জামাত ইসলামী
সরকারের এ কাজেও সহযোগিতা করতে প্রস্তুত আছে। একপাক্ষিকভাবে যদি ঘোষণাপত্র তৈরি করা হয়, একপাক্ষিক ইতিহাস লিখিত হয়, তাহলে কিন্তু ওই শেখ মুজিবের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস যেমনিভাবে জনগণ ছুঁড়ে ফেলেছে, ঠিক একইভাবে এই 24-এর গণঅভ্যুত্থানের একপাক্ষিক ইতিহাস জনগণ ছুঁড়ে ফেলবে। ছোটখাটো কিছু ইনফর্মাল যে দুর্বলতা ছিল সেগুলোর জন্য প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন। আগামীতে রাজনৈতিক দলগুলোর সাথে আরও বেশি সমন্বয় কিভাবে করা যায়, কাজ করা যায়, একসাথে সবাইকে নিয়ে কিভাবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা যায়, প্রফেসর ইউনূস সে ব্যাপারে ওনার দৃঢ়তা ব্যক্ত করেছেন। বর্তমানে সার্বভৌমত্ব রক্ষা করতে হলে একটি ঐক্যের প্রয়োজন। সেই ঐক্যের জায়গাতে আমরা সর্বোচ্চ ছাড় দিয়ে সবাইকে গণতান্ত্রিক একটি প্রক্রিয়া যাত্রার জন্য ধৈর্য ধারণ করছি, কিন্তু আমরা আমাদের এই ধৈর্যকে কেউ সুযোগ বা যদি অপচেষ্টা করার লিপ্ত হয়, আমরা মনে করি তাদেরও আগামীতে ফেসিবাদী ব্যবস্থার যে লড়াই রয়েছে সেখানে তারা ক্ষতিগ্রস্ত হবে। সব মামলায় খালাস পাওয়ায় 17 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুর 2টার পর মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়ে এলে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে গিয়ে শ্রদ্ধা জানান কারামুক্ত লুৎফুজ্জামান বাবর। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা দেশকে রাজনীতি শূন্য করতে চেয়েছিল। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। দুপুর 2টা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক খুলে যায়। হাত নাড়তে নাড়তে গাড়িতে চড়ে কারাগার থেকে বেরিয়ে আসেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কারারক্ষীরাও এ সময় বাবরের ভক্তদের সামলাতে হিমশিম খান। সবাই ব্যারিকেড ভেদ করে ঢুকে পড়েন কারাগারের ভেতরে। নেত্রকোনা 4 আসনের নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত লুৎফুজ্জামান বাবর। কেউ ফুল দিয়ে জানান শুভেচ্ছা, আবার কেউ একবার ছুঁয়ে দেখার জন্য ভিড় ঠেলে সামনে এগিয়ে যান। নেতাকর্মীদের ভালোবাসায় আবেগ আপ্লুত বাবর এগিয়ে যান সামনের দিকে। ওনার বিরুদ্ধে সকল আনীত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে, কিন্তু এই 18 বছর যে ওনার জীবন থেকে চলে গিয়েছে সেটা কে ফেরত দিবে? সেটার জন্য আমরা চাই আওয়ামী লীগ এবং এই গণহত্যাকারীর দল যারা ছাত্র জনতার উপরে জুলাই আগস্টে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করেছে, তাদের কঠোর বিচার এবং কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে। কারাগার থেকে বেরিয়ে বিএনপির এই ত্যাগী নেতা যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। সেখানে নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান বাবর। 17 বছর পর দলের কাণ্ডারি জিয়াউর রহমানের মাজারে গিয়ে কিছুটা আপ্লুত তিনি। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, নির্যাতন, হামলা, মামলা করে বিএনপির কিছুই করতে পারেনি শেখ হাসিনা। আমরা আশা করি লুৎফুজ্জামান বাবর এবং তার মতো আরও যারা আমাদের নেতা কর্মী অন্যায়ভাবে কারারুদ্ধ হয়েছেন, জেল কেটেছেন, জীবন দিয়েছেন, নানাভাবে নিপীড়িত হয়েছেন, তাদের সকলের এই ত্যাগের বিনিময়ে আমরা মহান স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্র, সেই মানবিক মর্যাদা, সেই সাম্য, সেই সবার জন্য উন্নয়ন, এটা আমরা অর্জন করতে সক্ষম হব। 2007 সালের 28 মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে 2টি মামলায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় এবং একটিতে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তরার আজমপুরে শিক্ষার্থী মুগ্ধ হত্যাকাণ্ডের ঘটনায় ট্রাইব্যুনাল অভিযোগ দায়ের করেছে তার পরিবার। এদিকে জুলাই আগস্টের সকল তথ্য আলাদাভাবে সংরক্ষণ করতে এনটিএমসি ও বিটিআরসিকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন উত্তরার আজমপুরে পিপাসার্ত বিক্ষোভকারীদের মাঝে পানি বিলান মুগ্ধ। টিয়ার গ্যাসের ঝাঁজে চোখ মেলে তাকানো দায়, এর মধ্যে অন্যের তৃষ্ণা মিটাচ্ছিলেন মীর মুগ্ধ।
18 জুলাই আচমকা পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে সে। হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। মুগ্ধের মৃত্যু শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নতুন গতি আনে। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন মুগ্ধের দুই ভাই। জানান পুলিশের গুলিতেই নিহত হয়েছিলেন মুগ্ধ। বিভিন্ন ফুটেজ সংগ্রহ করে তদন্ত সংস্থার কাছে জমা দেওয়া হয়েছে। আমরা কোনো নাম না দিয়ে আমরা অভিযোগ দায়ের করে গিয়েছি, তারা সেটি নিয়ে তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষে প্রমাণাদি সহ যে নামগুলো আসবে প্রকৃতভাবে যে আসলে করেছে একজন একজন করে ক্রোনোলজিক্যাল অর্ডারে। এদিকে 2013 সালে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে তার পরিবার। শুধুমাত্র একটি ভিন্ন রাজনৈতিক দলের একজন উচ্চ পর্যায়ের নেতা হওয়ার কারণে তাকে নৃশংসভাবে নিজ বাসায় ছাদে নিয়ে দীর্ঘ প্রায় 2 ঘন্টা শারীরিক অত্যাচার করার পরে পায়ে গুলি করে হাত বেঁধে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয় এবং হত্যা নিশ্চিত করার জন্য তাকে নিচেও অনেক মাথায় আঘাত করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানিয়েছেন, জুলাই আগস্টের সকল তথ্য সংরক্ষণের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে যে সমস্ত ঘটনাবলীর বিবরণ যেগুলো আমাদের এনটিএমসি এবং বিটিআরসির কাছে সংরক্ষিত আছে, যত ডাটা, এই সব ডাটা, এটা আপনারা জানেন যে একটা নির্দিষ্ট সময়ের পরে পরে অটোমেটিক্যালি ডিলিটেড হয়ে যায়। তো আদালত তাদেরকে নির্দেশ দিয়েছেন এই ডাটাগুলোকে আলাদাভাবে যেন প্রিজার্ভ করা হয়। এছাড়া অসত্য তথ্য দেওয়ার অভিযোগে 20 জানুয়ারি একটি পত্রিকার একজন প্রতিবেদককে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ সার্বিকভাবে ভালো বলেই মনে করেন বিচারপতি এম এ মতিন ও রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না। তবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের ধারণাটি আরও পরিষ্কার করার কথা বলছেন তারা। প্রধানমন্ত্রীর একই সাথে সংসদ নেতা বা দলের প্রধান না থাকার সুপারিশ সংসদীয় রাজনীতিতে নতুন সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা তাদের। আর সংসদ সদস্য হওয়ার সর্বনিম্ন বয়সসীমা 21 বছর করার সুপারিশকেও নেতিবাচক হিসেবে দেখছেন। আহমেদ সরারের রিপোর্ট। গত 15 বছরে গণতন্ত্রে যে ফ্যাসিজম কায়েম হয়েছে, ভবিষ্যতে যাতে আর তেমন রাজনৈতিক পরিস্থিতি তৈরি না হয় সে লক্ষ্যে ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে গঠিত সংবিধান সংশোধন কমিটি বুধবার প্রধান উপদেষ্টার কাছে সংস্কারের সুপারিশ সহ প্রতিবেদন জমা দেয়। ছোট বড় 150টির মতো সুপারিশ করা হয় কমিটির পক্ষ থেকে। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত হবে সংস্কারের বিষয়টি। আই ওয়েলকাম ইট, কিন্তু এগুলি আরও বিশ্লেষণ করতে হবে, আরও এটাকে শিফটিং বলে আর কি, এটা ভালোগুলি নিতে হবে, যেগুলি রিডান্ডেন্ট এগুলো বাদ দিতে হবে। এটা করবে যে যারা পলিটিক্যাল পার্টিটা করবে, যারা আরও জ্ঞানী গুণী আছে তারা। মানে ধরা যাক এক একটা দল যত করে প্রস্তাব দিক, যে কোনো একটা ইস্যুতে, সেটা ইলেকশন হোক, কনস্টিটিউশন হোক, বা এইটাতে কতগুলো কমন আছে সবার মধ্যে বের করে, দ্যাট ইজ দি ন্যাশনাল কনসেনসাস। আমি তো মনে করি এটা কোনো সমস্যা হবে না। অনেক জিনিস ভালো আসে, যেমন বলছে যে 40%-এর নিচে ভোট দিলে এটাকে আবার রি-ইলেকশন হতে হবে। গুড থিং, তো গুড থিং হচ্ছে, কিন্তু ওই যে এটা এক্সপেন্ডিচার আছে আমাদের, ওইটাও দেখতে হবে যে আপনি কতবার ইলেকশন করবেন, তাই না? আর 40% কি সব দেশে হয়? সব দেশে কি হচ্ছে না? কারণ আমেরিকার মতো দেশে আপনার 39% পাইয়া ক্লিন্টন পাস করছে। এই কনস্টিটিউশন নিয়ে যে কীরকম বিতর্ক হতে পারে, যদি আমরা সেই বিতর্ক ওপেন করি সেটাতে বোঝা যাবে। এটা প্র্যাকটিসে না আসলে বোঝা যায় না। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের যে কথা বলা হয়েছে তার যৌক্তিকতা ব্যাখ্যা করা উচিত বলে মনে করেন তারা। ভারসাম্য থাকতে হবে, তো এমন ভারসাম্য নয় যেটা আবার ডেডলক হয়ে যায়। পার্লামেন্টারি ইলেকশন হতে হলে ওইটা একটু পাল্লাটা ওইদিকে বেশি থাকতেই হবে, প্রাইম মিনিস্টারের পক্ষে থাকতে হবে আর কি। তবে হ্যাঁ, তাকে ওই জবাবদিহিটার আইনটা করতে হবে। আমাদের কনস্টিটিউশনে একটা জিনিস করা হয়েছে যে উনি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতিরিক্ত কিছুই করতে পারেন না। এরকম কিছু কিছু জায়গা হয়তো তাকে ফ্রি করে দেওয়া উচিত। এই ক্ষমতার ভারসাম্য প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের মধ্যে আনা, এটা পার্লামেন্টারি সিস্টেমের গণতন্ত্রে হয় না। যে লিডার অফ দি হাউস হয় সেই প্রাইম মিনিস্টার হয়, তো এটা না হলে এমন একজন কি আপনি আনেন যার কথা কেউ শুনবে না, হু হ্যাজ নো কমান্ড ওভার দি পার্টি, সে তো আসল কাজ করতে পারবে না। সুতরাং এই জন্যে দুজন এটা ঠিক হবে না। এটা তাকে তার দলের কর্তৃত্ব দিতেই হবে।
নিশ্চিতভাবে এটা প্যারালিজম তৈরি করবে। আমাদের দেশে বা আমাদের মতো দেশগুলোতে যিনি সংসদ নেতা তিনি প্রধানমন্ত্রী, এটা একটা ট্র্যাডিশন। ভাঙতে চাইলে যে ডাইকোটমিটা হবে, দুজনের মধ্যে কে প্রধান, কি তার পাওয়ার অ্যান্ড ফাংশন নিয়ে তখন এইরকম কথাবার্তা হবে, এইটা আমি এখন বুঝতে পারছি না এটা ভালো হবে নাকি। তবে নিম্নকক্ষে ছাত্রদের 10 ভাগ কোটা রাখা এবং নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার বয়স কমিয়ে 21 বছর করাটা ভালো কিছু হবে না বলে ধারণা তাদের। কোনোরকম কোটা আমরা ঠিক করবো না, অ্যাপ্রিসিয়েট করবো না। তাকে পড়াশোনা করতে দিন, অন্তত 25 পর্যন্ত তৈরি হোক। লেট হিম বি প্রিপেয়ার্ড ফর লিডারশিপ। এর আগে হবে কেন, তাই না? ফুল গ্রোন না হতেই তাকে যদি কাজে লাগাই, এটা তার প্রতি অবিচার হবে আর আমাদের প্রতি অবিচার হবে। প্রফেসর ইউনূসের খুব তরুণদের প্রতি প্রীতি প্রথম থেকে দেখাচ্ছেন, এটা তার একটা প্রমাণ। এবং এই জিনিসটা দেখাতে গিয়ে যেটা তিনি ল্যাক করেছেন, আমি মনে করি যে তার গ্যাপ হয়েছে, সেটা এই তরুণদের যে আবার শিক্ষার দরকার আছে সেটা বলছেন না। 21 বছর বয়সে যে ছাত্রটি আন্দোলন করে মোটামুটি একজন নেতা হয়েছে, সে হয়তো তার অনার্স কমপ্লিটই করছে না, আর সে তার মাস্টার্স করার চিন্তাই করছে না, সে হয়তো তার চেয়ে নেতা হয়ে আরও ভালো জায়গায় চলে গেছে। এইটা কোনো ভালো লক্ষণ না। তবে দুজনই একমত, সুপারিশ যাই করা হোক আর যেটি গ্রহণ করা হোক, দীর্ঘমেয়াদী চর্চার মধ্য দিয়েই প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। এটা গুড ভেঞ্চার, এটা আমরা ওয়েলকাম করি। কখনো থিওরি ইজ মোর ইম্পর্টেন্ট, আর কখনো আবার প্র্যাকটিসটা মোর ইম্পর্টেন্ট। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বুধবার মতিঝিলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উপর হামলার বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা হয়। জানানো হয়, এমন সহিংসতার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। হামলায় জড়িত দুজনকে এরই মধ্যে আটকের কথাও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এছাড়া হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করা হচ্ছে এবং জড়িত অন্যান্যদের চিহ্নিত করা হয়েছে বলেও জানানো হয়। এই ন্যাক্কারজনক ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রীতি, শান্তি ও আইন শৃঙ্খলা বিনষ্ট হয় এমন কোনো মব ভায়োলেন্সের স্থান নেই। জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে 2023 সালে পাশ হওয়া আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার CC-MM নাসির উদ্দিন জানান, ওই আইন বাতিল করতে নির্বাচন কমিশনের দেওয়া চিঠি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আমার প্রাথমিক আমি জাস্ট সামারিটা তো দেখেছি, এখন আমার জন্য ডিফিকাল্ট রিয়েকশন দেওয়া। এখন যারা এই রিপোর্টটা বানিয়েছেন অত্যন্ত বিজ্ঞজন, যে বদিউল আলম মানুষ, এটা চেয়ারম্যান ছিলেন, আপনি যারা মেম্বার ছিলেন, তাদের প্রজ্ঞা, তাদের জ্ঞান, তাদের উইজডমের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে, অভিজ্ঞতার উপরে পূর্ণ আস্থা আছে। সুতরাং ওনারা যা তৈরি করেছেন নিশ্চয়ই একটা ভ্যালুয়েবল ডকুমেন্ট এটা হয়েছে, এটা স্বীকার করতেই হবে এবং অনেক কষ্ট করে, অনেক পরিশ্রমের ব্যাপার। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেছেন, কোনো ভোটই রাতে হবে না। রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐকমত্যে আসবে তত দ্রুত কাজ করা সহজ হবে বলে মনে করেন তিনি। নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনার আব্দুর রহমান এল মাসুদ একথা বলেন। নির্বাচন কমিশনার আমরা যারা এখন আছি, আমরা খুব কনফিডেন্ট যে ইনশাল্লাহ যদি সকলের সহযোগিতা পাই, আমরা অবশ্যই একটা নিরপেক্ষ সুন্দর একটা ইলেকশন জাতিকে উপহার দিতে পারব। রাতের ভোটের আমরা কল্পনা করতে পারি না। নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের মধ্যে তো একটা কনসেনসাস থাকবেই। ভালো ভোট করার জন্য, গ্রহণযোগ্য ভোট করার জন্য, মানুষের কাছে যে ভোটটা পছন্দনীয় হবে, সেই পছন্দের ভোট করার জন্য তাদের আচরণ, তাদের মনোভাব, তাদের কাজকর্ম, তাদের এন্টায়ার কার্যকলাপ অবশ্যই সহায়ক হতে হবে। জামাত ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত একটি মানবিক দেশ গঠন করা হবে বলেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। দেশে দখলবাজি ও চাঁদাবাজি চলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সকালে মাগুরার নোমানী ময়দানের মাঠে জামাতের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার গত 16 বছরে 26 লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। এইসব টাকা ফিরিয়ে এনে সমন্বিতভাবে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। বলেন, বৈষম্যহীন দেশ গড়তে চায় জামাত, সীমাহীন ওয়াদা নিয়ে রাজনীতি করতে চায় না। যে স্বাধীনতা অপরের চরিত্র হরণ করে, মিথ্যা গুজব ছড়ায়,
মানুষের হিংসা ছড়ায় এমন রাজনীতি করতে চায় না জামাত। ক্ষমতায় যেতে না পারলেও নীতি ও নৈতিকতার প্রশ্নে জামাত ইসলামী কোনো আপোষ করে না বলে মন্তব্য করেন তিনি। চাকরি করে বাংলাদেশে, নেতৃত্ব দেয় বাংলাদেশে, টাকা জমায় বিদেশে, নিজের দেশে ঘর বাড়ি ভালো করে বানায় না, কিন্তু বিদেশে বেগম পাড়া তৈরি করে। এরকম লোক আছে না? বাংলাদেশের গত 15-15.5 বছরে 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে। এই সব টাকা জাল ফেলে তন্ন তন্ন করে খুঁজে বাংলাদেশে ফেরত আনতে হবে, এবং এটা জনগণের হক। এরা জনগণের হক মেরে এই টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছিল। এটা সমন্বিতভাবে জনগণের কল্যাণে উন্নয়নে সেটা ব্যয় করতে হবে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশের যত নাগরিককে সীমান্তে হত্যা করা হয়েছে তার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে। কুড়িগ্রামে মার্চ ফর ফেলানি কর্মসূচিতে তিনি কথা বলেন। সার্জিস আরও বলেন, সীমান্তে যদি ফেলানির মতো আর কোনো ভাই বোনের লাশ ঝুলে থাকে তবে লং মার্চ করে তার কাটার বেড়া ভেদ করে চলে যাবেন। জানান, নতুন বাংলাদেশে ছাত্র জনতা নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না। হুঁশিয়ারি দেন, আগামীতে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক না কেন, তারা যদি ক্ষমতা আঁকড়ে থাকার জন্য কোনো দেশের দালালি করে তাহলে তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতো। কর্মসূচিতে সীমান্তে মারণাস্ত্রের ব্যবহার বন্ধ, শহীদ ফেলানির নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের নামকরণ, সাম্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ ও কুড়িগ্রামের চরাঞ্চলের জীবন জীবিকার উন্নয়নে নদী সংস্কারের 5 দফা দাবি জানান সার্জিস আলম। আমরা আর বাংলাদেশের সীমান্তে কোন লাশ দেখতে চাই না। আমাদের বাংলাদেশের যত নাগরিককে ওই সীমান্তে লাশ করা হয়েছে তাদের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে। আমাদের সীমান্তে যে মরণঘাতী অস্ত্রগুলো ব্যবহার করা হয়, চুক্তির মাধ্যমে সকল প্রকার মরণঘাতী অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করতে হবে। ওষুধ ও পোশাক সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর বাড়তি ভ্যাট আরোপের বিষয়টি রিভিউ করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বাড়তি ভ্যাটের কারণে বাজারে পণ্যের দামে এরই মধ্যে প্রভাব পড়েছে। সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, শুধু ভ্যাটের কারণেই নয়, দামের প্রভাব কিছু কিছু জায়গায় হয়তো ভ্যাটের কারণে হয়েছে, পাশাপাশি ম্যানিপুলেশন, সাপ্লাই চেনের বিষয়গুলো রয়েছে। তিনি বলেন, ভ্যাটের কারণে কয়েকটি জিনিসের দাম বেড়েছে। ফোন, বিদেশি ফলের জুস, এগুলোতে দাম বাড়লে সাধারণ মানুষের উপর এর কোনো প্রভাব পড়বে না, তবুও এটি রিভিউ করছে সরকার। অত্যাবশ্যকীয় যেসব পণ্যের দাম বৃদ্ধিতে সাধারণ লোকজনের উপর প্রভাব পড়ে সেগুলো রিভিউ করা হচ্ছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। কিছু প্রশ্ন থাকলেও জুলাই ঘোষণাপত্র তৈরিতে রাজনৈতিক দলগুলোর সম্মতি, ঐক্য অটুট রাখার প্রত্যয় প্রধান উপদেষ্টার। প্রায় 1.5 যুগ জেল খেটে মুক্ত লুৎফুজ্জামান বাবর, জেল জুলুমের চরম নিষ্ঠুরতায় ও দৃঢ়তার দৃষ্টান্ত, নেতাকর্মীদের ভালোবাসায় আবেগ আপ্লুত। আলোচিত মুগ্ধ খুনের বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবার, লক্ষ্মীপুরে ডাক্তার ফয়েজ হত্যায় শেখ হাসিনা সহ 41 আসামি, সকল তথ্য সংরক্ষণের নির্দেশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 4:30টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।